আসসালামু আলাইকুম। গল্পে খবরের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান খান। গত ১.৫ মাসে বাংলাদেশের ইতিহাসে এক বিরাট পট পরিবর্তন হয়েছে। ১ জুলাই থেকে শুরু হওয়া টানা কোটা আন্দোলনের নানা কর্মসূচির চড়াই উতরাই পেরিয়ে ৫ আগস্ট বাধ্য হয়ে গণ আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ভারতে চলে যান পদত্যাগ করা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি কোটা আন্দোলন এক দফা দাবির গণ অভ্যুত্থানে পরিণত হওয়ার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমের এক বিরাট ভূমিকা রয়েছে। পুরো গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমকে যদি এক কথায় মিডিয়া ধরে নেই, তাহলে আমরা খুব স্পষ্টভাবেই বুঝতে পারব মিডিয়ার যে 4টি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য, টু ইনফর্ম, টু এডুকেট, টু পারসুয়েট এবং টু এন্টারটেইন, এই ব্যাপারগুলো কত গভীরভাবে কাজ করেছে। আমরা যদি আন্দোলনের পরম্পরা দেখি, আন্দোলনের মাঝে যেসব স্লোগান ব্যবহৃত হচ্ছিল, এর মধ্যে বঙ্গবন্ধুর একটি বড় ভূমিকা ছিল। আমরা জানি গত 16 বছরের যে শাসনামল, এই শাসনামলের মধ্য দিয়ে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সকল বক্তব্যই মানুষকে শুনিয়েছে। এই বক্তব্যগুলোর মধ্যে শোষণ মুক্তির কথা ছিল, শিক্ষার্থীদের স্লোগান ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই বঙ্গবন্ধুর বক্তব্যের মধ্যে থেকেই তারা নিয়েছে রক্তের উপর পাড়া দিয়ে কোনো সংলাপ হতে পারে না। এমন নানা বক্তব্য তারা বঙ্গবন্ধুর কথা থেকে নিয়েছে এবং আন্দোলনে তারা সেগুলো প্রয়োগ করেছে। এর বাইরে আমরা যদি দেখি, আমরা যে কোটা আন্দোলন 2018 দেখেছি, নিরাপদ সড়ক আন্দোলন দেখেছি, সেই আন্দোলনগুলোরই একটি রেশ হিসেবে 2024 সালে এসে এই টানা কোটা আন্দোলন শিক্ষার্থীরা বাস্তবায়ন করেছে এবং অবশেষে কোটা সংস্কার তো হয়েছেই, বরং রাষ্ট্র সংস্কারের কার্যক্রমও শুরু করেছে শিক্ষার্থীরা। শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে ছাত্র জনতা যেভাবে গণভবনে ঢুকে উল্লাস করেছে, নানা জিনিসপত্র তারা ব্যবহার করেছে, সুইমিং পুলে সাঁতার কেটেছে, বিছানায় শুয়েছে, এই কাজগুলো তারা শ্রীলঙ্কার ঘটনা থেকে শিখেছে। এবং শ্রীলঙ্কায় আপনারা সবাই দেখেছেন যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, যে প্রধানমন্ত্রীর ব্যবহৃত সকল জিনিসপত্র মানুষ কত স্বেচ্ছায় উল্লাস সহকারে তারা ব্যবহার করেছে এবং সেই চিত্র বাংলাদেশের মানুষের মনেও তৈরি হয়ে গিয়েছিল। গত বছর শাইখ সিরাজের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও ছিল, যেখানে তিনি গণভবনের সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। সেই দৃশ্যগুলো দেখার মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষের মস্তিষ্কের মধ্যে একটি ছবি তৈরি হয়ে গিয়েছিল, গণভবন কেমন, কোথায় কি আছে। এরই ফলশ্রুতিতে এক দফা ঘোষণা হওয়ার প্রায় সপ্তাহখানেক আগ থেকেই আমরা দেখেছি শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভবনের বিভিন্ন অংশ, জিনিসপত্র ভাগাভাগি শুরু করে দিয়েছিল। পূর্ব থেকে মিডিয়ায় পাওয়া শ্রীলঙ্কার তথ্য এবং গণভবনের কোথায় কি আছে সব কিছু দেখে মানুষের মনের মধ্যে একটি ছবি তৈরি হয়ে গিয়েছিল এবং তারা সেগুলো পারসুয়েট করেছে এবং বাস্তবায়ন ঘটিয়েছে এবং এগুলো করে তারা এন্টারটেইন হয়েছে, আনন্দ পেয়েছে। আরেকটি বিষয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর যেই ভাস্কর্য এবং মুরালগুলো ছিল, সেগুলো কিভাবে ধ্বংস করা হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে বঙ্গবন্ধুর গলায় রশি বেঁধে সেই রশি টেনে ভাস্কর্যগুলোকে ফেলে দেয়া হচ্ছিল। এই বিষয়টি এসেছে আমার যেটা মনে হচ্ছে যে সত্যজিৎ রায় হীরক রাজার দেশে এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। এই চলচ্চিত্রে আমরা দেখি যে হীরক রাজা মানুষকে নানাভাবে শোষণ করত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিত, হীরার খনির মজুরদের ঠিকভাবে বেতন দিত না, কিন্তু তাদের দিয়ে খাটিয়ে নিত প্রচুর পরিমাণে এবং কৃষক যদি নিজের খাবারও জোটাতে না পারত, রাজকর তাকে দিতেই হতো। এক সময় ব্যাপক বিপ্লব হয় এবং সব মানুষ মিলে হীরক রাজার যে একটি নতুন ভাস্কর্য যেটি উদ্বোধন করা হবে, সেই ভাস্কর্যের গলায় রশি বেঁধে টানছিল এবং বলছিল, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। অবশেষে মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র পরিচালনাকারী রাজা নিজেও মস্তিষ্ক প্রক্ষলিত হয়ে নিজে গিয়ে নিজের ভাস্কর্যের রশি টেনে একই স্লোগান দিচ্ছিলেন, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। সেই সিনেমা থেকে শিক্ষা নিয়েই আমার মনে হয় যে এই আন্দোলনরত ছাত্র জনতা কিংবা সাধারণ মানুষ তারা এই ভাস্কর্য ধ্বংসের কাজটি করেছে ওই একই তরিকায়।
রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের কান ধরিয়ে উঠবস করানোর ভিডিও ভাইরাল হচ্ছে। আপনারা সবাই জানেন যে 2013 সালের 5 মে শাপলা চত্বরে কী হয়েছিল। অসংখ্য মানুষের মৃত্যুর পাশাপাশি আলেম ওলামাদের কান ধরে উঠবস করানোর যে ভিডিওগুলো খুব বেশি গণমাধ্যমে না এলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং দু একটি গণমাধ্যমের ফাইল ফুটেজ হিসেবে পাওয়া যাচ্ছে। সেই দৃশ্যগুলো থেকে শিক্ষা নিয়েই মানুষ এবং আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু এবারে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের এই কান ধরে উঠবস করানোর কাজটি করছে বলে আমার ধারণা হয়। এর বাইরে সম্প্রতি আরেকটি দৃশ্য খুব ভালোভাবেই দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশের অবর্তমানে তারা কাজ করছে ট্রাফিকের এবং সারা দেশে গ্রাফিতি এঁকে তারা দেশকে সুন্দর করার কাজ করছে। এবং একই সাথে আমরা দেখছি যে দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে পুলিশ না থাকার কারণে। শিক্ষার্থী এবং এলাকাবাসী মিলে চোর ডাকাত রোধের জন্য তারা সারা রাত এলাকা পাহারা দিচ্ছে এবং যদি কোনো ডাকাত ধরা পড়ছে তাহলে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা না করে গান গাওয়ানো হচ্ছে, নাচানো হচ্ছে। এই পুরো কাজগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমের সুবাদে সারা দেশে ছড়িয়ে পড়ছে। তাই এই কাজগুলো ঢাকা কিংবা কোনো একটা বিশেষ এলাকায় শুরু হওয়ার সাথে সাথে যখন সামাজিক মাধ্যম গণমাধ্যমে সারা দেশের মানুষ দেখছে, এটির মধ্যে দিয়ে তারা একটি শিক্ষা গ্রহণ করছে যে হ্যাঁ, এভাবেও সমস্যাগুলোর সমাধান করা যায় এবং তারা সে পদক্ষেপগুলো গ্রহণ করছে এবং তারা পারচুয়েট হচ্ছে, নিজেদের মানসিকভাবে নিজেরা ওই কাজের দিকে ধাবিত করতে পারছে এবং এই কাজগুলো তারা এন্টারটেইন হচ্ছে, আনন্দ সহকারেই করছে। আমি মাত্র কয়েকটি বিষয় উল্লেখ করলাম, এমন আসলে অনেক বিষয় আছে যেগুলো গণমাধ্যম থেকে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মানুষ কিছু মেসেজ পায়। এই মেসেজগুলো থেকে তারা জ্ঞান অর্জন করে, একই সাথে ওই কাজটি করার জন্য নিজে ধাবিত হয় এবং ওই কাজটি করে মানুষ আনন্দ পায়। আজকের আলোচনা এ পর্যন্তই। শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।